সরকার নিজেদের অর্থায়নে ৩৫,০০০ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিয়েছে। একটু রাজুকুজ্জামান রতন ভাই আপনার কাছ থেকে জানতে চাই, এরই মধ্যে কোনো বিশেষজ্ঞ বলছেন যে এই প্রকল্পের যে ফলাফল সেটি নিয়ে শঙ্কা প্রকাশ করছেন যে এর দ্বারা কি অর্জিত হবে, আপনি কিভাবে দেখেন? দুটো জিনিস, যে ব্যারেজ কি এবং বাঁধ কি। বাঁধ হচ্ছে নদীর দুদিকের পাড়টাকে আটকে দেওয়া, আর ব্যারেজ হচ্ছে নদীর মাঝখানে আড়াআড়ি তার ইয়ে তৈরি করা। এখন এই ব্যারেজ দিয়ে আমি কি করব? আমরা তিস্তা ব্যারেজের একটা অভিজ্ঞতা আছে না, যদি উজান থেকে পানি না আসে এই ব্যারেজ দিয়ে কি পানিটা ধরে রাখবো আমরা? ফলে সেই কারণে আমরা যদি দেখি যে পদ্মার নদীটা কীরকম, যে ভারত থেকে এসছে গঙ্গা, এদিক থেকে আসছে মহানন্দা, গঙ্গা এবং মহানন্দা দুটো একসঙ্গে যুক্ত হয়েছে, হয়ে পদ্মা নামে সেটা প্রবাহিত হয়েছে। এই পদ্মা নামে যখন প্রবাহিত হয়ে নিচের দিকে নেমে এসেছে, ওই দিক থেকে এসছে আবার ব্রহ্মপুত্র, তার সঙ্গে যুক্ত হয়েছে তিস্তা, এই দুটো মিলে আবার যমুনা নাম দিয়ে সে আবার এসে এর সঙ্গে গোয়ালন্দে মিশে এর মূল নামটা হয়েছে আবার পদ্মা। পদ্মা হয়ে কিছু দূর আসার পর সুরমা এবং কুশিয়ারা, ওই যে সিলেট থেকে এসছে, এরা এসে কিশোরগঞ্জে কালনিতে একসঙ্গে মিলিত হয়ে নাম হয়েছে মেঘনা। এই মিলিত প্রবাহ আবার এই পদ্মার সঙ্গে মিশে চাঁদপুরে এসে মিশার পর পুরো প্রবাহটা আবার মেঘনা নামে নিচের দিকে চলে গেছে। এই যদি আমাদের আমাদের নদীর ইয়েটা দেখি, প্রবাহটা দেখি, আমাদের প্রায় 54টা নদী আসছে ভারত থেকে, তার মধ্যে 51টার উপর ভারতের বাঁধ আছে, এবং এক একটা নদীর উপর কোনো নদীর উপর 3টা-4টা বাঁধ পর্যন্ত আছে। তিস্তার উপর তো উজানে অনেকগুলোই বাঁধ আছে, পানি প্রত্যাহার হয়েছে। তাহলে এখন আমরা ব্যারেজটা করে কি করব, কোথায় করব? 1961 সালের দিকে যখন পদ্মা সেতু নির্মাণের ফারাক্কা ব্যারেজের প্রশ্নটা ওরা আনে, যে ভাগীরথী নদী দিয়ে গঙ্গার পানিটা নিয়ে যাবে হুগলি বন্দরে তার নাব্যতা রক্ষা করার জন্য। এই যে পানিটা নিয়ে যাবে, তখনই কিন্তু এই কথাটা এসেছিল যে ওরা যদি এখানে পানি প্রত্যাহার করে তাহলে এদিকে কি হবে। পাকিস্তান এই দিকটাতে খুব বেশি নজর দেয়নি। তখন ইন্ডিয়ার দিক থেকে একটা প্রস্তাব ছিল যে আপনারা একটা ব্যারেজ করেন। এটা এমন একটা জিনিস, যে পানি প্রত্যাহার করছে আমার, সেই আবার সাজেশন দিচ্ছে তোমরা একটা ব্যারেজ করো। কেন? এই নদী দিয়ে যে বিপুল পরিমাণ পানি বর্ষাকালে আসে, সেটাকে আপনারা ধরে রাখবেন, ধরে রেখে বাকি সময় কাজ করবেন। কিন্তু খেয়াল করুন তো, নদীর সঙ্গে শুধু কি পানি আসে, তার সঙ্গে পলি আসে না। এই পলিটা যদি প্রবাহিত হয়ে না যায় স্রোতের ধাক্কায়, তাহলে নদীর বুকটা তো ভরাট হয়ে যাবে। আমাদের বাংলাদেশটা তো পানি এবং পলির দেশ। পানির সঙ্গে পলি এসেছে, পলি জমেই তো এই দেশটা, ভূখণ্ডটা তৈরি হয়েছে। এই জন্য এটাকে বলে জীবন্ত বদ্বীপ। প্রতি বছর গড়ে 12-12.5 কিলোমিটার বর্গ কিলোমিটার করে দেশটার আয়তন বাড়ে। এই যে যদি পানির প্রবাহটা আটকে যায় ব্যারেজ করে কোথাও, তাহলে দুটো হবে। প্রথমত, একটা নদীকে বাঁচিয়ে রাখার জন্য যে পানিটা দরকার কমপক্ষে, সেই পানিটা সে পাবে কি না। দ্বিতীয়ত, পানিটা কখন আমি আটকে রাখবো, কোথায় আটকে রাখবো? কখন আটকে রাখবো মানে বর্ষাকালে যখন প্রচুর পানি আছে, তখন তো বৃষ্টির পানিও আছে এবং আমার উজান থেকে আসা পানিও আছে। এবং বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ, বাংলাদেশের উজানে বাংলাদেশের চেয়ে 15 গুণ বেশি জায়গায় যে বৃষ্টিপাত হয়, সেই পুরো পানিটা বাংলাদেশের উপর দিয়ে আমাদের বঙ্গোপসাগরে যায়। কারণ দেখবেন যে আমাদের নোয়াখালী এবং কুমিল্লার নিম্নাঞ্চল সমুদ্র সমতল থেকে 6 ফিট উপরে, আর রাজশাহী এবং দিনাজপুর হচ্ছে সমুদ্র সমতল থেকে 125 থেকে 138 ফিট উপরে। তার মানে গোটা দেশ একটা উপর থেকে নিচের দিকে ঢালুর মতো। এই পানিগুলো তো উপর থেকে নিচের দিকে গড়িয়ে যায়। ফলে ব্যারেজ নিয়ে এই পরিকল্পনার আগে আমাদের কিন্তু আরও ভালো করে একটা স্টাডি করতে হবে। এই ব্যারেজ কতটুকু পানি আটকাবে, এই ব্যারেজটা কোথায় হবে, এবং এই ব্যারেজের পানি আটকানোর পরে নদীর নাব্যতাটা কতটুকু থাকবে, এবং এই পানি যদি উপর থেকে না আসে তাহলে ব্যারেজে পানি আমরা পাবো কোথায়। তিস্তা ব্যারেজ এটা কিন্তু অনেক সম্ভাবনা নিয়ে 8 লক্ষ একর জায়গাতে আমাদের সেচ সুবিধা দেওয়া হবে, এইরকম একটা পরিকল্পনা থেকে আমাদের তিস্তা ব্যারেজ এসেছিল। কিন্তু এখন আমরা 1 লক্ষ কেন, কখনো তারও কম জায়গায় আমরা সেচটা দিতে পারি, কারণ পানি সেখানে আসে না। এগুলোকে সব বিবেচনায় রেখে কিন্তু ব্যারেজ প্রকল্প করতে হবে। টাকা কোনো একটা সমস্যা না, আমরা অনেক সময় আবেগে আমরা টাকা জোগাড়ও করে ফেলতে পারবো, কিন্তু আবেগের জোগাড় করা টাকা, সেই টাকা ভবিষ্যতে কার্যকর হবে তো।